আসসালামু আলাইকুম। আজ ২৭ মার্চ ২০২৫ বৃহস্পতিবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছে আমি জাহিরুল ইসলাম টুটুল। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সামরিক সক্ষমতা বাড়াতে চায় যুক্তরাষ্ট্র। নামাজে ইমামতি করে নেটিজেনদের মন জয় করলেন সেনাপ্রধান। সার্জিস আলমকে নিয়ে নিজ জেলা পঞ্চগড়ে তোলপাড়। এবার বিস্তারিত। বাংলাদেশের সামরিক সক্ষমতা বাড়াতে সহায়তা দিতে চায় যুক্তরাষ্ট্র। এক্ষেত্রে মার্কিন সামরিক সরঞ্জাম কিভাবে বাংলাদেশের জন্য নতুন সম্ভাবনা তৈরি করবে সে বিষয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ডেপুটি কমান্ডিং জেনারেল লেফটেন্যান্ট জেনারেল জোয়েলবি ভয়েল ২৪ ও ২৫ মার্চ বাংলাদেশ সফর করেছেন। দুদিনের সফরকালে লেফটেন্যান্ট জেনারেল জোয়েল বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর দীর্ঘদিনের দৃঢ় সম্পর্ক অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। সেই সঙ্গে তিনি পারস্পরিক নিরাপত্তা স্বার্থ ও চলমান সহযোগিতার বিষয়গুলো তুলে ধরেন। বিবৃতিতে উল্লেখ করা হয়, দুদিনের সফরকালে লেফটেন্যান্ট জেনারেল জোয়েল বাংলাদেশের সশস্ত্র বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে শক্তিশালী সম্পর্ক গড়ে তোলার প্রতি যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়। আলোচনায় যৌথ নিরাপত্তা স্বার্থ ও চলমান সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। এর মধ্যে রয়েছে দেশীয় নিরাপত্তায় বাংলাদেশ সেনাবাহিনীর চলমান সহযোগিতার স্বীকৃতি, বিশেষ করে দুর্যোগ মোকাবেলার মতো জটিল পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ সেনাবাহিনীর অবদান। এছাড়াও বাংলাদেশের প্রধান সামরিক চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়েছে। এসব চ্যালেঞ্জ মোকাবেলায় যুক্তরাষ্ট্র কিভাবে সহযোগিতা করতে পারে সেসব বিষয় উঠে এসেছে। চলতি বছরের গ্রীষ্মে অনুষ্ঠেয় টাইগার লাইটনিং মহড়া নিয়েও কথা হয়েছে। বাংলাদেশের সামরিক সক্ষমতা বাড়াতে যুক্তরাষ্ট্রের তৈরি সরঞ্জাম ক্রয়ের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকে বাংলাদেশের সামরিক বাহিনীর পেশাদারির প্রশংসা করেন জোয়েল। এছাড়াও বৈঠকে আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করতে পেশাদার সামরিক বাহিনীর গুরুত্বের ওপর জোর দেওয়া হয়েছে। বিশ্লেষকরা বলছেন, গণ অভ্যুত্থানের পর বাংলাদেশ নিয়ে ভারতের অব্যাহত প্রচারণায় মার্কিন প্রতিনিধিদের নিয়মিত ঢাকা সফরে ইতিবাচক প্রভাব ফেলবে। ফলে বাংলাদেশ নিয়ে ভারতের একতরফা বয়ান মুখ থুবড়ে পড়বে ভারতবাসীর কাছে। নামাজে ইমামতি করে নেটিজেনদের মন জয় করে নিলেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এ নিয়ে এখন চলছে তুমুল আলোচনা। বঙ্গভবনে রাষ্ট্রপতি সহ আমন্ত্রিত অতিথিদের নিয়ে নামাজে ইমামতি করলেন সেনাবাহিনীর প্রধান। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বঙ্গভবনে সংবর্ধনা ও ইফতার মাহফিল শেষে মাগরিবের নামাজে ইমামতি করেন সেনাপ্রধান। বুধবার সংবর্ধনা ও ইফতার মাহফিলের আয়োজন করেছিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, কূটনীতিক ও বিশিষ্টজনরা অংশ নেন। সংবর্ধনা অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানও অংশ নেন। ইফতারের পর অনুষ্ঠানস্থলে অস্থায়ী শেডে মাগরিবের নামাজ আদায় করেন অতিথিরা। মাগরিবের জামাতে ইমামতি করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সেখানে ধারণ করা ছবিতে দেখা যায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ইমামের পেছনে চেয়ারে বসে নামাজ আদায় করছেন। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবার লন্ডনে তার পরিবারের সঙ্গে ঈদ উল ফিতর উদযাপন করবেন। 10 বছরের মধ্যে প্রথমবারের মতো তারা একসঙ্গে উৎসব অনুষ্ঠান ভাগাভাগি করবেন। এর আগে 2015 সালের সেপ্টেম্বরে প্রায় 8 বছর পর সেবার পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উদযাপন করেন তিনি। শেষবার লন্ডনে খালেদা যখন ঈদ উদযাপন করেছিলেন তখন তার বড় ছেলে তারেক রহমান ও তার স্ত্রী সন্তানেরা সঙ্গে ছিলেন প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সন্তানরাও। কোকোর মৃত্যুর পর সেটি ছিল জিয়া পরিবারের জন্য এক আবেগঘন পুনর্মিলন। চিকিৎসার জন্য গত জানুয়ারিতে লন্ডনে আসেন বেগম খালেদা জিয়া। এখানে বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, পুত্রবধূ, ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী ও 3 নাতনির সঙ্গে পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করবেন তিনি। সর্বশেষ 2017 সালে চিকিৎসার জন্য লন্ডনে আসেন খালেদা জিয়া। ওই সময় 3 মাস তারেক রহমানের বাসায় অবস্থান করেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উল আজহা উদযাপন করেন। এরপর দীর্ঘদিন কারাগারে থাকায় পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উদযাপন করা হয়নি তার। উন্নত চিকিৎসার জন্য গত জানুয়ারি মাসে লন্ডনে আসেন বিএনপির চেয়ারপারসন। 8 থেকে 24 জানুয়ারি পর্যন্ত তিনি লন্ডনের দ্য ক্লিনিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এরপর তারেক রহমানের বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। বাসায় ফেরার পর গত 2 মাসেই খালেদা জিয়াকে আর হাসপাতালে নিতে হয়নি। কোনো পরীক্ষার প্রয়োজন হলে দ্য ক্লিনিকের চিকিৎসক ও বিশেষজ্ঞরা বাসায় গিয়ে তার স্বাস্থ্যের পরীক্ষা করছেন। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন বলেন,
তিনি দ্য ক্লিনিকের অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও জেনিফার ক্রসের অধীনে বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। এছাড়া তার চিকিৎসায় গঠিত মেডিকেল টিমের সদস্যরা সার্বক্ষণিক খোঁজ খবর নিচ্ছেন এবং প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছেন। খালেদা জিয়া কবে দেশে ফিরতে পারেন এমন প্রশ্নের উত্তরে জাহিদ হোসেন বলেন, ঈদের পর তার চিকিৎসায় গঠিত মেডিকেল টিমের পরামর্শে তিনি এপ্রিলের যে কোনো দিন দেশে ফিরতে পারেন। তবে পুরো বিষয়টি মেডিকেল টিমের অনুমতির উপর নির্ভর করছে। তারেক রহমানও শিগগিরই দেশে ফিরবেন বলে জানিয়েছেন তিনি। ৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিস সহ শারীরিক নানা অসুস্থতায় ভুগছেন। ২০১৮ সালে বিএনপি চেয়ারপারসনকে একটি দুর্নীতির মামলায় গ্রেপ্তার করা হয়েছিল। ওই মামলায় সাজা নিয়ে তিনি ২ বছরের বেশি সময় কারাগারে ছিলেন। কিন্তু বিএনপির নেত্রীর লিভার প্রতিস্থাপন খুব জরুরি হয়ে পড়েছে বলে বাংলাদেশের চিকিৎসকেরা অনেকদিন ধরে বলে আসছিলেন। এমন পরিস্থিতিতে দল ও পরিবারের পক্ষ থেকে ২০২০ সাল থেকে তৎকালীন আওয়ামী লীগ সরকারের কাছে বিদেশে চিকিৎসার অনুমতি চেয়ে কয়েক দফা আবেদন করা হয়, কিন্তু সেই সরকার তাতে সাড়া দেয়নি। গত ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতির এক আদেশে খালেদা জিয়া মুক্তি পান। এরপর দুর্নীতির যে দুটি মামলায় তিনি কারাবন্দী হয়েছিলেন সেগুলোর রায় বাতিল করেন আদালত। এরপর ৮ জানুয়ারি খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য লন্ডনে আসেন। জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম তৃতীয় দিনের মতো নিজ জেলা পঞ্চগড়ে গণসংযোগ করেছেন। বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত গণসংযোগ করেন তিনি। গাড়ি, ভ্যানের পর এবার তাকে টমটমের বহর নিয়ে চলতে দেখা যায়। এর আগে সৈয়দপুর থেকে গাড়ি বহর নিয়ে তার নিজ জেলায় যাওয়ার ঘটনা নিয়ে সমালোচনা হয়েছিল। সার্জিস আলম বলেন, আমরা তরুণ প্রজন্ম একসঙ্গে হয়ে যারা এই গণ অভ্যুত্থান ঘটিয়েছি এবং পরবর্তী বাংলাদেশের রাজনীতি করতে ইচ্ছুক, আমরা সে জায়গা থেকে নতুন দল জাতীয় নাগরিক পার্টি গঠন করেছি। তিনি আরও বলেন, প্রত্যেকটি গ্রামগঞ্জ, ইউনিয়নে ও উপজেলায় নতুন এই দল এনসিপির পক্ষ থেকে গিয়ে মানুষের সঙ্গে কাজ করতে চাই। কারণ আমরা যারা জনপ্রতিনিধি হতে চাই তারা মাঠ পর্যায়ে গিয়ে দেখলে আসল জিনিসটা বুঝতে পারব, মানুষ কিভাবে আছে এবং তারা কি চায়। আওয়ামী লীগের লোকজনের সঙ্গে সম্পৃক্ততার প্রশ্নে সার্জিস আলম বলেন, পূর্বে নৌকায় ভোট দিয়েছে কিংবা দাড়িপাল্লায় ভোট দিয়েছে বা ধানের শীষে ভোট দিয়েছে। আমরা একটি নতুন রাজনৈতিক দল গঠন করেছি। তারা যদি তাদের জায়গা থেকে মনে করে আগের সবকিছুর চেয়ে আমাদের কাছে তারা বেশি আশা দেখে, তারা যদি মনে করে আমাদের ওপর আস্থা রাখতে পারবে, তারা যদি আমাদের কাছে আসতে চায়, কোনো বড় অন্যায় অপকর্মের সঙ্গে যুক্ত ছিল না, কোনো গুণ খুম এসবের সঙ্গে জড়িত ছিল না, উনি যদি এসে এখন আমার কাছে দাঁড়ান, আমি তো ওনাকে সরাই দিতে পারবো না। উনি বাংলাদেশের একজন নাগরিক, লোক হিসেবে যদি ভালো হয়। এনসিপি নেতা বলেন, আমি তো একটা নতুন দলের প্রতিনিধি, নতুন দলের মার্কা থাকবে, আমি কি ওই লোকটাকে তাড়িয়ে দিতে পারি? আমরা একটা দল শুরু করেছি, ১, ১০, ২০, ২০০ জন মিলে। আমরা যদি এটা করি তাহলে তো ২০০ জনেই শেষ করে ফেলতে হবে। কিন্তু আমরা আমাদের জায়গা থেকে মনে করি যারা নতুন করে স্বপ্ন দেখছে, এই দেশটাকে নিয়ে ভালো কাজ করতে চায়, ভালো কিছুর সঙ্গে থাকতে চায়, তাদের আমাদের জায়গা থেকে ওইটুকু ভালো কাজ করার সুযোগটা দিতে হবে। এর আগে সফরের দ্বিতীয় দিনে ভ্যানে চড়ে গ্রামে গ্রামে ঘুরেছেন সার্জিস আলম। এ সময় বাড়ি ও ক্ষেত খামারে গিয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে কথা বলেন। তারও আগে ২৪ মার্চ প্রথমে ঢাকা থেকে উড়োজাহাজে সৈয়দপুর বিমানবন্দরে নামেন সার্জিস। সেখান থেকে তিনি সড়ক পথে পঞ্চগড়ের দেবীগঞ্জ যান। দেবীগঞ্জ থেকে শতাধিক গাড়ির বহন নিয়ে তিনি জেলার বোদা, পঞ্চগড় সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী উপজেলা সফর করেন। এই ঘটনা বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দেয়। সুপ্রিম কোর্টের অধীনেই বিচার বিভাগের পৃথক সচিবালয় হচ্ছে, যা সুপ্রিম কোর্ট সচিবালয় নামে অভিহিত হবে। এই সচিবালয়ের সার্বিক নিয়ন্ত্রণ থাকবে প্রধান বিচারপতির হাতে। তবে সরকারের কোনো মন্ত্রণালয়, বিভাগ বা দপ্তরের আওতাধীন বা নিয়ন্ত্রণাধীন থাকবে না সুপ্রিম কোর্ট সচিবালয়। সচিবালয়ের জন্য বাজেটে বরাদ্দকৃত অর্থ ব্যয় অনুমোদনে প্রধান বিচারপতিকে চূড়ান্ত কর্তৃপক্ষ নির্ধারণ করে এই সংক্রান্ত খসড়া প্রণয়ন করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। প্রণীত এই খসড়ার ওপর ইতোমধ্যে মতামত দিয়েছে সুপ্রিম কোর্ট। ওই মতামত পাওয়ার পর সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ ২০২৫ নামে খসড়াটি চূড়ান্ত করেছে আইন মন্ত্রণালয়। খসড়াটি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ কর্তৃক নীতিগত ও চূড়ান্ত অনুমোদন পাওয়ার পরই রাষ্ট্রপতি কর্তৃক অধ্যাদেশ জারি হবে। তবে বিদ্যমান সংবিধানের ১১৬ অনুচ্ছেদের কারণে অধ্যাদেশ জারির প্রক্রিয়া নিয়ে এক ধরনের অনিশ্চয়তা দেখা দিয়েছে বলে আইন মন্ত্রণালয় সূত্র জানিয়েছে। সূত্র বলছে, মন্ত্রণালয় মনে করছে বিদ্যমান
সংবিধানের ১১৬ অনুচ্ছেদ বহাল থাকাবস্থায় বিচার বিভাগের পৃথক সচিবালয় প্রতিষ্ঠার আইন করা হলে তা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে। এমন পরিস্থিতি এড়াতেই সংশ্লিষ্ট অনুচ্ছেদের সংশোধন বা সুপ্রিম কোর্ট কর্তৃক বাতিল হলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে মন্ত্রণালয়। তবে আইনজ্ঞরা বলছেন, ১১৬ অনুচ্ছেদ বহাল থাকলেও বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠায় অধ্যাদেশ জারি করতে আইনগত বাধা নেই। এ প্রসঙ্গে বিচার বিভাগ সংস্কার কমিশনের সদস্য সাবেক জেলা ও দায়রা জজ মোহাম্মদ মাজদার হোসেন বলেন, ১১৬ অনুচ্ছেদ বিচার পৃথক সচিবালয় প্রতিষ্ঠার ক্ষেত্রে কোনো ক্রমেই বাধা নয়, কারণ সংবিধানের ১০৯ অনুচ্ছেদের আলোকেই এই সচিবালয় প্রতিষ্ঠার গেজেট জারি হবে। ১১৬ অনুচ্ছেদের সঙ্গে এর কোনো সম্পর্কই নাই। সংবিধান বিশেষজ্ঞ ও সুপ্রিম কোর্টের আইনজীবী ডক্টর শাহদিন মালিক বলেন, আপাতত দৃষ্টিতে কিছুটা পার্থক্য পরিলক্ষিত হলেও সংবিধানের মূল মন্ত্র বিচার বিভাগের স্বাধীনতাকেই বাস্তবায়িত করবে। এটার সঙ্গে সংবিধানের কোনো ধরনের সাংঘর্ষিক কিছু হবে না। এদিকে সংবিধানের ১১৬ অনুচ্ছেদের কারণে বিচার বিভাগে যে দ্বৈত শাসন চলে আসছে তার অবসান হওয়া দরকার বলে মনে করেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। গত ২১ সেপ্টেম্বর দেওয়া অভিভাষণে তিনি বলেন, সংবিধানের ১১৬ ক অনুচ্ছেদে বলা হয়েছে, অধস্তন আদালতের বিচারকগণ বিচার কার্য পালনের ক্ষেত্রে স্বাধীন থাকবেন। কিন্তু বিচারকদের প্রকৃত স্বাধীনতা ততদিন পর্যন্ত নিশ্চিত হবে না যতদিন না বিচার বিভাগে দীর্ঘদিন ধরে বিরাজমান দ্বৈত শাসন ব্যবস্থার অবসান না হয়। অর্থাৎ সুপ্রিম কোর্ট ও আইন মন্ত্রণালয়ের যৌথ এখতিয়ার সম্পূর্ণরূপে বিলোপ করে জরুরি ভিত্তিতে সুপ্রিম কোর্টের অধীনে পৃথক সচিবালয় প্রতিষ্ঠা করতে হবে। এবার খুব জরুরি ১ মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মবিনিন মানিক। খুব জরুরি ১ মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। বন্ধুরা, মানুষের জীবনে নিয়ত সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি একটা কাজ করছেন, সেটা হয়তো ভালো কাজ, কিন্তু আপনার নিজের উদ্দেশ্যে করছেন। আপনি যদি নিজের উদ্দেশ্য থেকে সরিয়ে মানবতার উদ্দেশ্যে করেন, ধরুন আপনি একটা অফিসে কাজ করছেন, সেই অফিসটা একটা এনজিও যারা সামাজিক কাজ করে, মানব সেবার কাজ করে। আপনি হয়তো ভাবছেন যে আপনি বেতন পাবার জন্য কাজটি করছেন। না, আপনার নিয়তের পরিশুদ্ধতা যদি আনতে পারেন, যদি ভাবতে পারেন যে না, আমি মানবতার বৃহত্তর কল্যাণের জন্য কাজ করছি, তখন কিন্তু সেই কাজটিও কল্যাণকর হয়ে ওঠে। সুতরাং আপনার নিয়ত কি, সেটাই দিন শেষে দেখবেন সর্বশক্তিমান আল্লাহ। অতএব নিয়তের পরিশুদ্ধতা জরুরি। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের খবর। ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের বিরুদ্ধে ক্ষোভ জানালেন গাজার বাসিন্দারা। হামাস বেরিয়ে যাও, সন্ত্রাসী গোষ্ঠী হামাস স্লোগানের ব্যানারে রাস্তায় নামেন ফিলিস্তিনিরা। শত শত মানুষ রাস্তায় নেমে হামাসের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছেন। এছাড়া আমরা না খেয়ে মরতে চাই না স্লোগানে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়েছিল শিশুরাও। এ সময় যুদ্ধ বন্ধে গাজার ক্ষমতা থেকে হামাসকে সরে যাওয়ার দাবি জানান তারা। জাবালিয়ার শরণার্থী শিবিরের সামনেও মিছিল করে উপত্যকার বাসিন্দারা। ক্ষমতা থেকে হামাস সরে গেলেই যদি যুদ্ধ বন্ধ হবে, তবে কেন এখনও গদি ছাড়ছে না গোষ্ঠীটি, প্রশ্ন গাজাবাসীর। যদিও ফিলিস্তিনিদের এই বিক্ষোভে কোনো প্রতিক্রিয়া জানাতে সম্মত হয়নি হামাস। গাজাবাসী বলছেন, হামাসকে বলতে চাই আমরা ক্লান্ত, আর যুদ্ধ চাই না। এই যুদ্ধে আমরা পঙ্গু হয়ে গেছি, মানুষের থাকার জায়গা নেই, পরিবারের জন্য খাবার নেই। এ সময় যুদ্ধ বন্ধের আহ্বানও জানান তারা। অপরদিকে বিশ্লেষকরা বলছেন, প্রায় ১৭ মাসেও গাজায় বেসামরিকদের ওপর ইসরায়েলি হামলা বন্ধ ও আইডিএফের হাতে বন্দী ফিলিস্তিনিদের মুক্তি না হওয়ায় সাধারণ নাগরিকদের কাছে আস্থা হারাতে বসেছে হামাস। হামাসকে নিয়ে বিশ্লেষকরা আরও বলেন, তাদের জন্য খুবই স্পর্শকাতর সময় এটি। চারদিক থেকে চাপ আসছে, তার উপর নিজ দেশের নাগরিকদের বিক্ষোভ কর্মসূচি। ফিলিস্তিনিদের ক্ষোভ এখন চূড়ান্ত পর্যায়ে চলে গেছে। তবে হামাস নিজেদের স্বার্থের আগে জনগণের দিকটা চিন্তা করবে কিনা, এটা সময় বলে দেবে। অপরদিকে সিভিল পোশাক পরে লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গের অভিযোগও উঠেছে হামাসের বিরুদ্ধে। এর আগে প্রতিদ্বন্দ্বী সংগঠন ফাত্তাহকে নির্বাচনে হারিয়ে ২০০৭ সাল থেকে গাজাকে এককভাবে শাসন করছে হামাস। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।